powered by Only Watches. সহ নিবেদক জ্যাক অলিভল, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, কো পাওয়ার্ড বাই অনলি ওয়াচেস অ্যান্ড কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আর আমাদের গিফট স্পন্সর শিওর। গিফট বলতে গিয়ে মনে পড়লো, কালকে রাত্রিরে একটা কুইজ দিয়েছিলাম আপনাদের। কুইজটা দিয়ে আজকে শুরু করি। সেই কুইজে প্রশ্ন করা হয়েছিল যে 2016-তে যখন কলকাতার বুকে টি-20 ম্যাচ হয়, হাই প্রোফাইল টি-20 ম্যাচ ভারত পাকিস্তান, সেই সময় বিরাট কোহলি যখন তার ম্যাচ উইনিং ইনিংসটা খেলছিলেন, তখন ক্লাব হাউস এবং ক্লাব হাউস সংলগ্ন বক্সে বসে, ক্লাব হাউসের বাইরের দুজন প্রবাদ প্রতিম অধিনায়ক বসে বিরাট কোহলির ব্যাটিংয়ে খুব ধরার চেষ্টা করছিলেন যে টেকনিকে কোথায় ফাটল আছে। এই দুজন অধিনায়কের নাম কি আমরা জিজ্ঞেস করেছিলাম। বেশ কিছু কারেক্ট উত্তর এসেছে, কিন্তু আমরা লটারি করে একজন উত্তরদাতাকে খুঁজে পেয়েছি, যাকে আমি জয়ী হিসেবে এখনই যার নাম ঘোষণা করতে চাই। তিনি হচ্ছেন অমিতাভ ঘোষ, সল্টলেক বিধাননগরের। কিন্তু একই সঙ্গে আমি বলছি, আপনারা বেশ অনেকে এই অনুষ্ঠানে মানে চলার প্রথম 2 ঘন্টার মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন। তারপরে লটারি করে আমরা এই নামটা খুঁজে পেয়েছি, যিনি শুরুর দিকের উত্তরদাতাদের মধ্যেই ছিলেন। সঠিক উত্তর ইমরান খান এবং স্টিভেন ওয়া। এই দুজন অধিনায়ক, যুগন্ধর অধিনায়ক, এরা বসে বিরাট কোহলির খুদ বাছার চেষ্টা করছিলেন এবং ফাইনালি দুজনেই একমত হন যে বিরাট কোহলির ব্যাটিংয়ে দৃশ্যত, অন্তত সাদা বলের ব্যাটিংয়ে তারা কোনো খুদ খুঁজে পাননি। এবার আজকের প্রশ্ন, আজকের কুইজের প্রশ্ন ভালো করে শুনুন। আজকের কুইজের প্রশ্ন কি না, আমুলের একটা বিজ্ঞাপন হয়েছিল কোনো একজন বিদেশি ক্রিকেটার নিয়ে। মনে রাখবেন, আমুলের যে বিজ্ঞাপনগুলো হয়, যেগুলো নিয়ে খুব আলোচনা হয় ভারতবর্ষে, ইউজুয়ালি ক্রিকেটে যখন হয় সেগুলো কোনো ভারতীয় ক্রিকেটারকে ঘিরে হয়, বিদেশি ক্রিকেটারকে ঘিরে খুবই কম হয়। এরকমই একটা এক্সেপশন হয়েছিল যখন আমুল তাদের বিজ্ঞাপনে বলেছিল অভি ব্যাস করো, মানে আর বাবা ছেড়ে দাও, অভি ব্যাস করো। এই ক্রিকেটারটি কি? আমার মনে হয় যারা একটু পুরনো দিনের লোক তারা অনেকেই বলতে পারবেন। আমরা দেখব এবার যারা উত্তর দেবেন তাদের মধ্যে লটারি করে আমরা সফল উত্তরদাতাদের নাম কালকের অনুষ্ঠানে ঘোষণা করব। আবার বলছি, গিফট স্পন্সর্ড বাই শিওর। আপনারা যিনি বিজয়ী তিনি এসে আমাদের দপ্তরে গিফট নিয়ে যেতে পারেন। যেরকম অমিতাভবাবু সল্টলেক বিধাননগরে থাকেন, এমন কিছু দূর নয়, কলকাতা টিভি অফিসে এসে আপনার গিফট নিয়েই যেতে পারেন। এবার বলি, আজকে কলকাতা টিভি অফিসে নানান পাওয়ার কাট এবং নানান কারণে খুব গরম, এবং গরম মানে এই ব্লেজার পরে বসে থাকতে আমার রীতিমতো অসুবিধেই হচ্ছে। কিন্তু আরও বেশি গরম কোথায় ছিল, যা ভারত পাকিস্তান বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক ঘিরে। কালকে মধ্যরাত্রিতে নাটকীয়ভাবে পাকিস্তান ঘোষণা করে যে তারা তাদের ক্রিকেটারদের খেলবার অনুমতি দিচ্ছে 15 তারিখের ম্যাচে। আপনারা যারা স্টেডিয়াম বুলেটিন নিয়মিত দেখেন তাদের মনে থাকবে যে আমরা কিন্তু অনেক আগে বলেছিলাম যে পাকিস্তানের ইউটার্ন নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং ঠিক তাই ঘটল। পাকিস্তান ফাইনালি জানিয়ে দিল যে তারা তাদের ক্রিকেটারদের খেলতে বলছে। এর আগে পরপর কতগুলো ঘটনা ঘটলো, যেগুলোকে জাস্ট ঘটনা ঘটেছে বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই, যারা যেন ডিজাইন করে পরপর ঘটছিল। প্রথমে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন যেন তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন এবং যেন পাকিস্তানকে শ্রীলঙ্কায় 15 তারিখে খেলতে দেন টিমকে। মনে রাখবেন, এর আগে পাকিস্তান বলেছিল তারা খেলবে না। দ্বিতীয়ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কালকে রাত্রিরে ওই রকমই সময়, রাত্রির 11টা সাড়ে 11টা নাগাদ, যখন বাংলাদেশে প্রায় রাত্রির 1টা বেজে গেছে, প্রায় সেরকম সময় তারা একটা বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে তারাও পাকিস্তান সরকার তাদের পাশে এই দুর্দিনে দাঁড়িয়েছে, তারা যথেষ্ট কৃতজ্ঞ, কিন্তু তারাও পাকিস্তান সরকারকে বলছে যেন তারা অনুরোধ পুনর্বিবেচনা করেন। বোঝাই গেছিল এইসব ঘটনা যখন ঘটছে মানে এগুলো পাকিস্তানের হ্যাঁ বলার সিদ্ধান্তের ক্ষেত্র তৈরি হচ্ছে। এবং ফাইনালি আমরা কি দেখলাম, যে পাকিস্তান প্রায় মধ্যরাতে জানিয়ে দিল যে তারা খেলবে। এবং মধ্যরাতে মানে আবার মনে রাখবেন, যদি ভারতে 12টা হয়, পাকিস্তান করাচি কিন্তু আরও আধ ঘন্টা আমাদের পেছনে, অর্থাৎ পাকিস্তান সেই সময় জানিয়ে দিল যখন তাদেরও মধ্যরাত্রি অতিক্রান্ত। এরকম একটা সময়ে এই সিদ্ধান্তের তাৎপর্যটা কি, কেন এই সিদ্ধান্ত ঘটলো, আর এই সিদ্ধান্তে কার লাভ হলো, কার ক্ষতি হলো। একটা কথা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা যেরকম বলেছি যে পাকিস্তান ইউটার্ন নেবে,
তেমনি আইসিসির সঙ্গে বৈঠকে কিন্তু একটা জিনিস বারবার আলোচিত হয়েছে, সেটা হচ্ছে ভারতের করমর্দন করার প্রসঙ্গ। এবং এটাই কিন্তু পাকিস্তান বারবার করে জোর দিয়ে আইসিসিকে বলেছে যে আপনারা ভারতীয় বোর্ডকে বলুন যে করমর্দন করাটা কিন্তু একটা ক্রিকেটীয় সভ্যতার অন্তর্গত, এর সঙ্গে রাজনীতিকে জড়াবেন না। আইসিসির প্রতিনিধি সেই বক্তব্য পৌঁছে দিয়েছেন ভারতীয় বোর্ডের কাছে। এবার ভারতীয় বোর্ড যদি ক্রিকেটারদের বলে যে হ্যাঁ তোমরা এবার হ্যান্ডশেক করতেই পারো, তাহলে এশিয়া কাপে আমাদের সূর্যকুমার যাদবদের যে নো হ্যান্ডশেক নীতি দেখেছি সেটা কিন্তু এখানে অনুসৃত হবে না। তখন কিন্তু দেখবেন কলম্বোতে ভারতীয় ক্রিকেটাররা হ্যান্ডশেক করছেন। কি হবে আমরা পরে দেখব। আপাতত যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না। বিরতির পর আবার ভারত পাকিস্তান এই লড়াইয়ের নানান অন্তর্দ্বন্দ্ব এবং পিছনের কাহিনী নিয়ে আপনাদের কাছে আসছি, কোথাও যাবেন না প্লিজ। ফিরে এলাম বিরতির পর। বলছিলাম ভারত পাকিস্তান এই লড়াই নিয়ে, মাঠের বাইরের লড়াই নিয়ে, ভারত পাকিস্তান বাংলাদেশ অ্যাকচুয়ালি ত্রিমুখী লড়াই নিয়ে আইসিসির ইন্টারভেনশন, পরের পর পাকিস্তানে গিয়ে মিটিং এবং তারপর সমাধান। এবার এতে দুটো ন্যারেটিভ আছে। এক ন্যারেটিভ নাম্বার 1, যেটা ভারতে সবচেয়ে বেশি চলছে, ভারতীয় চ্যানেলে, ভারতীয় কাগজে, ভারতীয় সব ওয়েবসাইটে, সেটা হচ্ছে পাকিস্তান গাছে তুলে মই কেড়ে নিয়েছে বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশ দিনের শেষে তৃতীয় মৃত সৈনিক হিসেবে পড়ে রইল, পাকিস্তান ড্যাং ড্যাং করে চলে যাবে খেলতে, ভারত খেলবে, বাংলাদেশ থাকবে টুর্নামেন্টের বাইরে। আজকেই বাংলাদেশ বোর্ডের একজন প্রাক্তন কর্তা বলছিলেন যে আমরা কেন এত যুদ্ধংদেহী নীতি নিলাম, দিনের শেষে তো আমরা খেলতে পারলাম না, বিশ্বকাপের বাইরে আমরা থাকলাম, পাকিস্তান খেললো, সবাই সবার সঙ্গে ঠিক করে নিল, শুধু আমরা বাইরে থাকলাম। অথচ আমরা যেরকম আইসিসি গিয়ে কথা বলে ব্যাপারটা সমাধান করলো, আমরাও তো মুস্তাফিজুর নিয়ে কথা বলতে পারতাম, আমরাও তো ভারতীয় বোর্ডকে বোঝাতে পারতাম, তাহলে তো আজকের সংকটটা তৈরি হতো না, তাহলে তো আমরা খেলতাম ওয়ার্ল্ড কাপে। এটা সবচেয়ে জনপ্রিয় ন্যারেটিভ, যে পাকিস্তান ওই যে বললাম গাছে তুলে মই কেড়ে নিয়েছে এবং পাকিস্তান আবার ইউটার্ন করবে, সরে যাবে বাংলাদেশের থেকে। একে তো বাংলাদেশে নতুন সরকার চলে আসতে পারে নির্বাচনের পর, তখন পাকিস্তান সঙ্গে থাকবে কিনা, নাকি নয়াদিল্লি ক্লোজ হবে কেউ জানে না। এখনকার মতো পাকিস্তান নিজেরটা গুছিয়ে নিল, বাংলাদেশকে ফেলে দিল সেই আস্থা করে। এবার ন্যারেটিভ নাম্বার 2, এটাও কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ, এটা হয়তো ভারতে তেমন শোনা যাচ্ছে না, কিন্তু এটাও রয়েছে যে অ্যাকচুয়ালি বিশ্বের কাছে সবাই জানতো যে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রমশ ধর্মের ভিত্তিতে হোক বা অন্য যে কোনো কারণে হোক, রাজনৈতিক উপমহাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে হোক, তারা কাছাকাছি চলে এসেছে। এটা একটা মৈত্রী চুক্তি নয়, এই যে ক্রিকেটের মাধ্যমে একটা যেন অদৃশ্য রাজনৈতিক মৈত্রী চুক্তি দুদেশ সম্পাদন করলো, যে একে অপরের বিপদে পাশে থাকবো। এবং কি হলো আইসিসির বৈঠকে না, পাকিস্তান চাপ দিয়ে বাংলাদেশের শাস্তি মকুব করলো। অর্থাৎ আইসিসি বলে দিল বাংলাদেশকে 1 টাকাও জরিমানা করা হবে না খেলতে না যাওয়ার জন্য, যেটা ভাবাই যায়নি। অ্যাকচুয়ালি মোটা টাকা শাস্তির মুখে বোর্ড পড়তো, পাকিস্তানের ইন্টারভেনশনে শাস্তিটা বেঁচে গেল। 2, পাকিস্তান বলল যে বাংলাদেশকে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দিতে হবে। আইসিসি বলল হ্যাঁ। অতএব 1928 থেকে 1931 ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাইকেলে বাংলাদেশ একটা বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ভার পাচ্ছে, এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা মানে বুঝতেই পাচ্ছেন কিছু রোজগারেরও বরাত পাচ্ছে। নাম্বার 3 কি, সেপ্টেম্বর মাসে ভারত যে বলেছিল যে বাংলাদেশে যাবে না, মোটামুটি বলে দিয়েছিল পকলমে, সরকারি অ্যানাউন্সমেন্ট না হলেও, এখন আইসিসির মাধ্যমে তারা পুনর্বিবেচনা করতে বলল ভারতকে। কারণ ভারত যদি বাংলাদেশে সেপ্টেম্বরে না যায়, বাংলাদেশ বোর্ড বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে। অর্থাৎ এই 3টে জিনিস কিন্তু সওয়াল করে পাকিস্তান বের করেছে। একই সঙ্গে আইসিসির রেভিনিউতে তাদের যেন টাকা বাড়ানো হয় সেই বক্তব্য রেখেছে, এবং হ্যান্ডশেক নিয়ে বক্তব্যের কথা আমি বিরতিতে যাওয়ার আগেই বলেছি। কাজে এরকম নয় কিন্তু যে আমাদের শুনতে খারাপ লাগলো যে পাকিস্তান বাংলাদেশকে ফিরে দিয়ে নিজের আখির গুছিয়ে নিয়েছে, তা নয়। পাকিস্তান বরঞ্চ ক্রিকেটকে ব্যাকরুমে পাঠিয়ে দিয়ে রাজনীতিকে সামনে এনে রাজনীতি থেকে আখের গোছাতে চেয়েছে। এটাই কিন্তু লাহোর বৈঠকের সারমর্ম হয়েছিল, তা গদ্দাফি স্টেডিয়ামে, কিন্তু ওটা পাকিস্তানের পার্লামেন্টে বা রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর বাসভবনে হতে পারত, কারণ তার রংটা এতটাই রাজনৈতিক ছিল। এখন যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতি থেকে এসে ভারতীয় টিমের অন্দরমহলের খবর খুঁজব, আর সেটা কে দেবেন না, জয়জ্যোতি ঘোষ, আমাদের যে প্রতিনিধি দিল্লিতে গত 1.5 দিন ধরে সিএল নিয়ে বসে আছে, তার কাছে। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। এবার সরাসরি চলে যাই নয়াদিল্লিতে।
জয়জ্যোতি ঘোষ যে আমাদের প্রতিনিধি খুব আরামে আছে, কোনো খবর টবর পাঠাচ্ছে না। আমি তো ভাবছিলাম জয়জ্যোতি হারানো প্রাপ্তি নিরুদ্দেশে তোমার নাম দেবো কিনা, রাজধানীতে হারিয়ে গেছে। এবার একটু বলো তো, যে আমি শুনলাম আজকে আমার একজন ইনফর্মার বলল যে তুমি আজকে মরিয়া শেরাটনে ইন্ডিয়ান টিম হোটেলে গেছিলে, সেখানে কার সঙ্গে দেখা করলে জানতে চাইছি না, কারণ এগুলো তো বলা যাবে না। কিন্তু কি খবর পেলে একটু আমাদের জানাও প্লিজ, কারণ স্টেডিয়াম বুলেটিনের দর্শকরা তোমার মুখ থেকে একেবারে লাইভ নয়াদিল্লি থেকে শুনতে চায়। এই মুহূর্তে রয়েছি অরুণ জেটলি স্টেডিয়ামে, যেখানে আর দুদিন পর ভারত বনাম নামিবিয়া ম্যাচ। তো সেই ম্যাচের এই মুহূর্তে প্র্যাকটিস চলছে, ভারতীয় দল প্র্যাকটিস করছে। তবে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে আজকে টিম হোটেলে যাই এবং টিম হোটেলে দু একজন ক্রিকেটার বা কোচিং স্টাফের সঙ্গে কথা হয়। আমি পার্টিকুলারলি নাম করেই বলছি যে ঈশান কিষানের সঙ্গে আজ বেশ কিছুক্ষণ কথা হয় এবং এই মুহূর্তের অন্যতম তারকা, বা যদি তুরুপের তাস বলি, ভারতীয় টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো ফলাফল করার ক্ষেত্রে এই ঈশান কিষান, তাহলে কিন্তু অত্যুক্তি হবে না। এবং ঈশান কিষান নিজেকে প্রমাণ করেছেন, যেখানে 2 বছরে তিনি এই ইন্ডিয়ান টিমের মধ্যেই ছিলেন না, হঠাৎ করে ইন্ডিয়ান টিমে আসা, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে এবং ইন্ডিয়ান টিমে এসে নিউজিল্যান্ড সিরিজে একটা অসাধারণ শতরান করা, রায়পুরে একটা দুর্দান্ত অর্ধশতরান করা, তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন যে তার প্রতি অন্যায় করা হয়েছিল এবং কোথাও গিয়ে তিনি ডিজার্ভ করতেন এই জায়গাটা, এবং এই সময়টা অনেক ম্যাচিওর করেছে ঈশান কিষানকে। এটা কিন্তু আমার কথা নয়, এটা ঈশান কিষানের কথা, যে এই যে 2 বছর বা যে কটা দিন তিনি বাইরে ছিলেন ভারতীয় দলের, এবং যে সময়ে তাকে মানে বের করা হয়েছে সেই সময় তিনি পারফর্মার ছিলেন, তা সত্ত্বেও তাকে বের করা হয়েছিল। এটাই তাকে কিন্তু ম্যাচুরিটিতে নিয়ে এসছে। আজকে যখন তার সঙ্গে কথা হচ্ছে, তিনি একটা কথা বলছেন, ভারী চমৎকার একটা কথা, সেটা হচ্ছে যে তোমার যেটা কন্ট্রোলে থাকবে সেটাই তুমি করতে পারবে, যেটা তোমার কন্ট্রোলে নেই সেটা তুমি করতে পারবে না। তোমার হাতে একটা ব্যাট আছে, তুমি যখন মাঠে নামছো পারফর্ম করার জন্য, সেই ব্যাটটাই তোমার সঙ্গী, আর কেউ সঙ্গী নয়। কোনো তোমার প্রিয় ক্রিকেটার হতে পারে, তোমার প্রিয় বন্ধু ক্রিকেটার হোক, বা যদি তোমার কোচ খুব প্রিয় হয়, মানে ইন্ডিয়ান টিমের কোচ, সেক্ষেত্রেও কিন্তু তারা সঙ্গে থাকেন না যখন কোনো ক্রিকেটার ব্যাট করতে নামেন। তার ব্যাটটা সঙ্গে থাকে এবং তাদের হয়তো মানে তার শুভানুধ্যায়ী যারা রয়েছেন তাদের শুভেচ্ছাটা থাকে সঙ্গে, আশীর্বাদটা থাকে। তবে লড়াইটা নিজেকেই করতে হয়। ঈশান কিষান নিজে লড়াইটা নিজে করছেন এবং সেন্ট্রাল কন্ট্রাক্টে তার না থাকা, সেটা নিয়ে তিনি কিচ্ছু বলতে চাননি। তিনি একটা কথাই বলতে চাইছেন যে আমার কন্ট্রোলে যেটা রয়েছে আমি সেটা করব। আমি নিজেকে পারফর্ম করার, মানে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার জন্য আমি যোগ্য, সেটা আমি জানি। অনেক সময় সুযোগ আসে, অনেক সময় আসে না। তবে যখন সুযোগ পাবো, একটা যদি সুযোগ পাই, তাহলেও কিন্তু নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করব। এবার ব্যাপার হচ্ছে যে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বিরাট কোনো অঘটন না ঘটলে তিনিই ওপেনিং ব্যাটার ভারতের। প্রথম ম্যাচে ভালো শুরু করেছিলেন, ক্যাপিটালাইজ করতে পারেননি অবশ্যই। তবে এই তো সবে শুরু। ঈশানের ঝড় যেমন আপনারা দেখেছেন নিউজিল্যান্ড সিরিজে, রায়পুরে, তিরুবনন্তপুরমে, এরকম ঝড় কিন্তু দিল্লিতেও আসতে পারে। মানে আবহাওয়ার পূর্বাভাস সেটাই কিন্তু বলছে। সেটা দিল্লিতে হোক, বা কলম্বোতে হোক, বা আহমেদাবাদে হোক, কোথাও না কোথাও ঝড় আসবে ঈশান কিষান। এবং তার আজকে কথা বলে যতটুকু বুঝলাম যে অনেক, মানে রাগ হোক, দুঃখ হোক, তিনি পুষিয়ে রেখেছেন। এবং তিনি একটা কথা বলছেন যে ভাগ্যে যদি না থাকে তাহলে কিছু হবে না, শুধু তুমি চেষ্টাটা করতে পারো। তুমি যে লেভেলের পারফর্মার, সেই অনুযায়ী তুমি যদি ব্যাটিং করো, তাহলে নিশ্চয়ই ক্রিকেট বিধাতা তোমাকে দেখবে। দেখা যাক ঈশান কিষান তুরুপের তাস হতে পারেন কিনা আগামী ম্যাচে। শুধু আগামী ম্যাচ কেন বলবো, আগামী যে কটা ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপে রয়েছে, মানে 8ই মার্চ পর্যন্ত, আমি ধরেই নিচ্ছি ইন্ডিয়া ফাইনালে যাবে। মানে একটু আমি উচ্চাকাঙ্ক্ষা নিয়েই বলছি যে যদি ইন্ডিয়ান টিম ফাইনালে যায়, তাহলে 8ই মার্চ পর্যন্ত ঈশান কিষান কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। এবং ঈশানের ব্যাট যদি চলে, একই সঙ্গে অভিষেক শর্মার ব্যাট যদি চলে, তাহলে ভারতকে আটকানোর কিন্তু কেউ নেই এই টি-20 ওয়ার্ল্ড কাপে। আরেকটা বিষয় বলার, যে ইন্ডিয়ান টিম রিল্যাক্সড রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে খেলবে সেটার জানার পর থেকে কি কিছুটা টেন্স, সেটা প্রশ্ন করা হয় আজকে প্রেস কনফারেন্সে রায়ান টেন্ডুলকার থেকে। তিনি পরিষ্কার বলছেন যে আমাদের প্রিপারেশন যেমন ছিল তেমনই থাকবে এবং আমরা একটু টেন্সড নই। আমরা মানে যে ছন্দে খেলছি সেই ছন্দেই খেলবো।
তাই বাড়তি কোনো চাপ নিচ্ছি না। বড় ম্যাচ পাকিস্তান ম্যাচ এবং নামিবিয়া ম্যাচকে কোথাও গিয়ে ছাপিয়ে যাচ্ছে, তবে নামিবিয়াকেও কিন্তু হালকাভাবে নিচ্ছে না ভারতীয় দল, কারণ যারা অ্যাসোসিয়েট কান্ট্রি তারাও কিন্তু ভালো পারফর্ম করছে এই ওয়ার্ল্ড কাপে। এবং আমরা এর আগেও দেখেছি যে বড় বড় দেশকে, মানে ক্রিকেটের যারা দক্ষ তাদেরকে অনেক ছোট ছোট দেশ হারিয়ে দিয়ে গিয়েছে। তাই এরকম কোনো অঘটন যেন না ঘটে দিল্লিতে আগামী 12ই ফেব্রুয়ারি, সেদিকেও কিন্তু সতর্ক থাকছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। আর আরও একটা কথা বলি যে এতটাই রিল্যাক্স ভারতীয় দল, গতকাল প্র্যাকটিস ছিল না, গতকাল পুরো টিম মিলে কিন্তু মুভি দেখে, একটা হলিউড মুভি দেখে এবং কিছুটা চিল আউট করেন না ভারতীয় ক্রিকেটাররা, যথেষ্ট রিল্যাক্সড মুডে রয়েছে। ওয়াশিংটন সুন্দর আজকে যুক্ত হয়েছেন, তবে তিনি খেলবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছে অবশ্যই। এই মুহূর্তে অবশ্যই বলতে হচ্ছে এই অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় দলের প্র্যাকটিস দেখার পর যে ভারতীয় দল এই মুহূর্তে কিন্তু অল ইজ ওয়েল এবং গম্ভীরের মুখে নিজের মাঠে খেলা হচ্ছে, নিজের জায়গায় খেলা হচ্ছে। তিনি ডিনার পার্টিও দিয়েছেন, তার মুখেও কিন্তু হাসি ফুটছে, মানে মুখ আর গম্ভীর নেই। তাই আশা করা যায় যে নামিবিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে কলম্বোর দিকে রওনা হবে টিম ইন্ডিয়া। ধন্যবাদ জয়জ্যোতি। আমি বলবো যে অনেক দিন পর তুমি কিছুটা কাজ করেছো। আজকে আমরা যখন এই ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আলোচনা করছি, তখন ঘরের কাছে কিন্তু আরও একটা বড় জিনিস ঘটে যাচ্ছে, যেটা বাংলা ক্রিকেটের একটা গৌরব কাহিনী। এবং আমরা রোজ হয়তো বলি যে বাংলার কিছু হচ্ছে না গোটা বছর, বাংলা ক্রিকেটের ভালো দিনেই বা আমরা বলবো না কেন, বাংলা আজকে শক্তিশালী অন্ধ্রপ্রদেশকে ইনিংসে হারিয়ে দিয়েছে কল্যাণীতে। এত বড় জয় বাংলা ক্রিকেটের, যে কটা গৌরবজনক জয়ের ইতিহাস, যদি 50টা জয় করতে হয় আজকেরটা বোধহয় তার মধ্যে পড়বে। আমি কতগুলো স্ট্যাটস বলছি। মুকেশ কুমার 5 উইকেট 66 রানে, আকাশদীপ 4 উইকেট 79 রানে, শকির হাবিব গান্ধী 95, সুমন্ত গুপ্ত 89, সুরজ সিন্ধু জয়সওয়াল ব্যাটিংয়ে খুব প্রয়োজনীয় সময় চাপের মুখে 20 রান এবং 2 উইকেট 42 রানে, শাহবাজ আহমেদ 72 রানে 4 উইকেট, মোহাম্মদ শামি 53 রান, আর অবশ্যই তিনি সুদীপ ঘরামি 299। অনেকে বলছেন তার ট্রিপল সেঞ্চুরি কেন হলো না, হলে ভালো হতো। আমার মনে আমি একমত নই। আমি মনে করি এই যে হয়নি 1 রানের জন্য 299, ইটস এ ভেরি ট্র্যাজিক রোম্যান্টিক নাম্বার। 299-এর জন্য বোধহয় সুদীপ ঘরামিকে আরও বেশি মনে থাকবে। আর তিনি তার এই দুরন্ত ব্যাটিংয়ে বাংলাকে তুলে দিয়েছেন রঞ্জি সেমিফাইনালে। রঞ্জি সেমিফাইনালে 7 দিন বাদে রঞ্জি সেমিফাইনালে বাংলা খেলবে জম্মু কাশ্মীরের সঙ্গে, যারা প্রথম সেমিফাইনাল খেলছে। অন্য সেমিফাইনাল উত্তরাখণ্ড আর কর্ণাটকের মধ্যে। মনে রাখবেন কর্ণাটক খুবই ভালো টিম, KL রাহুল কয়েকদিন আগে সেঞ্চুরি করে কর্ণাটককে তুলেছেন। কিন্তু বাংলা এখন, বাংলা ক্রিকেট রিয়েল ভালো জায়গার। সুদীপ ঘরামের এই ইনিংসটা আমার মনে হয় জাতীয় নির্বাচকরা তাদের নোটবুকে নাম লিখে নিলেন। আমি লক্ষ্মীরতন শুক্লা হলেন প্লেয়ারদের বলতাম, PK ব্যানার্জিকে নকল করে, যে আর 2টো ম্যাচ বাকি আছে, গোটা ভারত তোমাদের দিকে তাকিয়ে আছে, এতদিন এত কষ্ট করেছো, এত অপমান সয়েছো, এত লাঞ্ছনা সয়েছো, এই 2টো ম্যাচ হচ্ছে নাম করার ম্যাচ। এই 2টো ম্যাচ নির্বাচকদের লজ্জিত করার ম্যাচ। আর 2টো ম্যাচ, বেশি সময় যাবে না। আজকের মতো স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।